26শে বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় স্লোগান, আমাদের কোনো জাত নেই, জাত নেই আমাদের, আমাদের কোনো ধর্ম নেই, আমরা মুক্ত, আমরা কাঞ্চনজঙ্ঘা। এমনটা স্লোগান দিয়ে সামনের বিধানসভা নির্বাচনে আমরা আক্ষরিক অর্থে কংগ্রেস দল অবতীর্ণ হতে যাচ্ছে। তাই এই ধরনের স্লোগান হয়তো রাজ্যের মুখ্যমন্ত্রী শোনাতে ভালো লাগছে না বোধহয়, হতাশায় ভুগছেন যেন তিনি, তাই হতাশাগ্রস্ত এমনটা কথা বলছেন তিনি। আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন মেয়াদের কষ্ট দিতে থাকব, মেয়াদের সন্দেহজনক কষ্ট দেওয়া আমার কাজ। মেয়াদের নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর এ ধরনের মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে সর্বত্র। বরিষ্ঠ কংগ্রেস কর্মী জ্যোতিষ প্রকাশ মিডিয়ার সামনে আক্ষেপে সুরিয়ে বলেন, মিয়া মিয়া মিয়া, শুনতে শুনতে কান জ্বালাফলা হয়ে যাচ্ছে। মিয়ার সন্দেহভাজন বিরুদ্ধে বারবার অযৌক্তিক মন্তব্য করা হচ্ছে। তিনি এও বলেন যে সাংবাদিক পদে অধিষ্ঠিত থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার উল্লেখ করছেন যে মুখ্যমন্ত্রীর পদে থাকা অবধি মেয়ারা শান্তিতে রাখতে পারবেন না। সংবিধানের রক্ষক হওয়া সত্ত্বেও বিশেষ এক সম্প্রদায়ের কথা বারবার বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তাতে তিনি অতি আশ্চর্যান্বিত হয়ে যান। যেহেতু তিনি এক সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী নন, অসমের কোটি কোটি লোকের মুখ্যমন্ত্রী, তাই উনার মুখে এমনটা মন্তব্য শোভা পাচ্ছেন না। শপথ নেওয়ার সময় মুখ্যমন্ত্রী উল্লেখ করেছিলেন যেমন কোনো কাজ করবেন না তিনি, যাতে ঘৃণা বিদ্বেষ সৃষ্টি হয় বা দেশের অখণ্ডতা নষ্ট না হয়। তাই মুখ্যমন্ত্রীর মুখে মিয়া নিয়ে মন্তব্য কতটা সমুচিত তা নিয়ে প্রশ্ন উত্থাপন করেন জ্যোতিষবাবু। এবং কোনো ধরনের বৈষম্য তৈরি না করা, কোনো ধরনের অরাজকতা সৃষ্টি না করা এবং কোনো জাতি গোষ্ঠী বা ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক কথাবার্তা না বলা বা উস্কানিমূলক কোনো পরিবেশ সৃষ্টি করতে না দেওয়া, এই কথাগুলির সারমর্মই ছিল যে শপথ গ্রহণ অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী বা সমস্ত মন্ত্রীদের শপথ সংবিধানের কে মেনে, ভারতবর্ষের সংবিধানকে মেনে, ভারতবর্ষের সংবিধানের আওতায় তারা এই শপথ বাক্য পাঠ করেছে। এবার প্রশ্ন হলো, তারপর মুখ্যমন্ত্রী যে কাজগুলি করছে সেই কাজগুলি সংবিধান বিরোধী কাজ, সেই কাজগুলি মানবতা বিরোধী কাজ, সেই কাজগুলি গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়ার কাজ, সেই কাজগুলি জাতিতে জাতিতে ধর্মে ধর্মে বিভিন্ন গ্রুপের জনজাতি জাতি বিভিন্ন গ্রুপের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার কাজ উনি করে যাচ্ছেন, অহরহ করে যাচ্ছেন, প্রতিদিন করে যাচ্ছেন। ওনার একটাই মোটিভ হচ্ছে এই কাজ করা। এই কাজ অবিহনে মুখ্যমন্ত্রী যেন আর কোনো কাজকে প্রাধান্যই দিতে পারছেন না। তাই উনি বলছেন মেয়াদের আমি কষ্ট দেব, রোজ কষ্ট দেব, প্রতিদিনই এই মেয়াদের কষ্ট দেব। এই কথাগুলি উনি এর জন্যই বলছেন কারণ ওনার দিন গনিয়ে এসেছে, ওনার দিন হাতে গোনা দিন। উনি আর আসামের মুখ্যমন্ত্রী হতে পারবেন না। সুতরাং পরিস্থিতি যখন ওনার বিরুদ্ধে সমস্ত দেশে, যখন সমস্ত রাজ্যে পরিস্থিতি যখন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, তখন মুখ্যমন্ত্রী এর থেকে উত্তরণের চেষ্টা করছেন। যেন এক বিশাল খায়ের মধ্যে পড়ে গেছেন, যতই উঠার চেষ্টা করছেন ততই উনি নিচের দিকে যাচ্ছেন। এই অবস্থাতে উনি উঠার একমাত্র অবলম্বন হিসাবে মেয়াদেরকে বেছে নিয়েছেন। মেয়াদের নাম জপ করলে, মেয়াদের কষ্ট দেবা বললে উনি ভোট বেশি পাবেন এবং উনি উনার ভোট বৃদ্ধির জন্য মেয়াদের নাম উচ্চারণ করছেন, মেয়াদেরকে কষ্ট দেওয়ার কথা বলছেন। আসলে উনি সেই যে গহ্বরের মধ্যে পড়েছেন, যে খায়ের মধ্যে পড়েছেন, উনি শুধু তলের দিকে যাচ্ছেন, উপরে উঠে আসার কোনো রাস্তা নেই। উনার মূল যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকে ভাঙন ধরেছে। সেই ভোট ব্যাংক আজকে আর উনার সাথে বিগত দিনের মতো নেই। তাই ওই ভোট ব্যাংককে আবারও
ওনার পক্ষে আনার জন্য উনি মেয়াদের বিরুদ্ধে এই অবস্থানটা নিচ্ছেন। এটা এটা ভারতবর্ষের সংবিধানের বিরোধী অবস্থান, এটা গণতন্ত্র বিরোধী অবস্থান, এটা মানবতা বিরোধী অবস্থান। এই অবস্থান একজন মুখ্যমন্ত্রী, সাংবিধানিক পদে থাকা এক ব্যক্তি, একজন মুখ্যমন্ত্রী কোনো অবস্থাতেই নিতে পারেন না। কিন্তু তিনি ওটা নিচ্ছেন এই কারণে যে মেয়াদেরকে কষ্ট দেব কথা বললেই উনি ভাবছেন যে মেয়াদেরকে কষ্ট দেব কথা বললেই বোধহয় হিন্দুরা সন্তুষ্ট হয়ে যাবে এবং উনাকে ভোট দেবে। কিন্তু বন্ধু, হিন্দুরা তো জানে, হিন্দুরা দেখছেন যে পঞ্চায়েত নির্বাচনটা হয়ে গেল কিছুদিন আগে। সেই পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দল, মুখ্যমন্ত্রীর দল বিভিন্ন জায়গাতে প্রার্থী করেছে মুসলিমদের মধ্যে থেকে, বিভিন্ন জায়গাতে পঞ্চায়েত দখল করেছে মুসলিমদের নেতৃত্বে। সুতরাং সেই হিন্দুরা এটা দেখছেন যে উনি মেয়াদের বিরুদ্ধে কথা বলে হিন্দু ভোট সংগ্রহ করার জন্য যে নাটক করছেন, অন্যদিকে মুসলিম মানুষকে উনি দলে টানছেন। আবার এমনকি জেলা পরিষদ পদে, এই আমাদের করিমগঞ্জ জেলাতেও জেলা পরিষদ পদে, আলিপুর জেলা পরিষদ পদ থেকে মুসলিম একজন মহিলা প্রার্থী, বিজেপির ক্যান্ডিডেট, উনি জিতেছেন। তাইলে অবস্থানটা কি, বক্তব্যটা কি, এটা বুঝতে হবে। এবং এটা হিন্দু জনগণ বুঝছেন যে এটা একটা নাটক চলছে, মানুষের মধ্যে উন্নয়নের কোনো ব্যবস্থা নাই, প্রকৃত উন্নয়নের। মহিলাদেরকে 1200 টাকা কি অরুণোদয় আর কি দিয়ে মহিলাদেরকে আত্মনির্ভর না করে, মহিলাদেরকে চাকরি না দিয়ে, মহিলাদেরকে রুজি রোজগারের পথে না নিয়ে ওই 1200 টাকার স্কিম দিয়ে, 10,000 টাকার স্কিম দিয়ে মহিলাদেরকে উনি টানছেন। এর ফলে কি হচ্ছে? এর ফলে মানুষের মধ্যে শ্রম করার যে মানসিকতা, সেই মানসিকতা ধ্বংস হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের মানুষ কি এত বোকা? উনি কি এত বোকা ভাবছেন হিন্দু সম্প্রদায়ের মানুষকে? তারা কি দেখছেন না, তারা কি ভাবছেন না যে তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি না করে শুধু 1200 টাকা স্কিম বা বিভিন্ন স্কিম দিয়ে তাদেরকে অকর্মণ্য করে মুখ্যমন্ত্রী রেখে দিচ্ছেন, এবং এর ফলে মানুষের মধ্যে যে কর্মসংস্কৃতিটাকে ধ্বংস করছেন মুখ্যমন্ত্রী। হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী কর্মসংস্কৃতিকে প্রাধান্য দেওয়া হয়েছে। চতুর্বর্ণং মায়া সৃষ্ট গুণকর্ম বিভাগ, কর্ম থেকে বর্ণের সৃষ্টি হয়েছে। এখানে কর্মকে প্রাধান্য দেওয়া হয়েছে। কর্ম অবিহনে কোনো ফল পাওয়ার কথা নয়। যে ধরনের কর্ম করবে সে কর্ম অনুযায়ী ফল পাবে। কর্মেণ ফল প্রাপ্তি, এই যে ফল কর্মের দ্বারা প্রাপ্তির কথা গীতায় যেটা বলেছে, হিন্দু সনাতনরা যেটা বলেছে, মুখ্যমন্ত্রী কর্ম থেকে মানুষকে সরিয়ে নিচ্ছেন, কর্ম সংস্কৃতি ধ্বংস করে দিচ্ছেন, কোনো চাকরি দিচ্ছেন না। চাকরির জায়গাতে খালি মহিলাদেরকে শুধু 1200 টাকার স্কিমের পিছনে ছুটাচ্ছেন এবং বিভিন্ন এসএসজি গ্রুপের নামে পয়সা কিছু অনুদান দিচ্ছেন। এই টাকাটা কোথা থেকে দিচ্ছেন? মুখ্যমন্ত্রীর ঘর থেকে নয়, এই টাকাটা মুখ্যমন্ত্রীর ব্যাংক থেকে নয়, এই টাকাটা লোন নিয়ে এই টাকাটা দিচ্ছেন এবং মানুষের মাথা পিছু ঋণের বোঝা বাড়াচ্ছেন। যে মহিলাদেরকে সাহায্য করছেন সেই মহিলাদের পরিবারই আবার সেই ঋণের বোঝা দেওয়ার জন্য তাদের খরচ করতে হবে, টাকা দিতে হবে। আজকে এই যে অবস্থা, এই অবস্থা তো মানুষ দেখছেন। বেকারের চাকরি নাই, বরাকবেলিতে তো নাই, বরাকবেলির বেকার ছেলে মেয়েদের কোনো চাকরি নাই। বরাকবেলির বেকার ছেলে মেয়েদের ইন্টারভিউ দেওয়ার জন্য কোনো পরীক্ষা সেন্টার পর্যন্ত প্রায়শই দেখা যায় পরীক্ষা সেন্টার নাই। বরাকবেলিতে লক্ষ্য করুন, এই যে আমরা যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়ত বদরপুর ঘাটে গেলে পরেই দেখা যায় যানজট, গাড়ি আধা ঘন্টা 45 মিনিট দাঁড়িয়ে থাকে রেল ক্রসিংয়ের জন্য। সেখানে একটা উড়াল পুলের
দাবি, দীর্ঘদিনের দাবি, একটা ফ্লাইওভারের দাবি, সেই দাবি পূরণ হচ্ছে না। আজকে আমাদের করিমগঞ্জ শহরের এই কানিশাইল অঞ্চলে ঘাট লাইন যেটাকে বলে, রেলগেট যেটাকে বলে, সেখানে একটা উড়াল ব্রিজ হলে, একটা ওভারব্রিজ হলে মানুষ সুস্থভাবে সুন্দরভাবে যাতায়াত করতে পারে এবং মানুষের এই যাতায়াতে যানজটের কারণে বিঘ্ন সৃষ্টি হয় না। তখন এই দাবিটা আছে, কিন্তু এগুলি করছেন না। দেখারদের এখানে করিমগঞ্জের এই রাতাবাড়ির পাশে কাঁসার সুগার মিল বন্ধ, এই হাইলাকান্দির পাঁচগ্রামে পেপার মিল বন্ধ, এই যে মিল কলকারখানা করে উঠছে না, যেগুলি ছিল সেগুলি বন্ধ, সেগুলি তৈরি করার কোনো ব্যবস্থা নেই। আজকে চিন্তা করুন, মানুষের ভালোভাবে চিকিৎসার সুযোগ নেই, পড়াশোনার সুযোগ নেই, চাকরির সুযোগ নেই, যাতায়াতের সুব্যবস্থা নেই, এবং এই অবস্থা থেকে মানুষ লক্ষ্য করছেন কোনো ধরনের উন্নয়নমূলক কাজ হচ্ছে না। আজকে ভাবলে অবাক লাগে, আমরা এখনো যে স্কুলগুলি দেখছি সেগুলি তো মুখ্যমন্ত্রী যে আগে যে দল করতেন, তরুণ গগৈ নেতৃত্বে মুখ্যমন্ত্রী থাকাকালীন যে দল করতেন কংগ্রেস দল, সেই দলের অবদান, স্কুল কলেজ ইউনিভার্সিটি মেডিকেল কলেজ সবই তো সেই দলের অবদান। ট্রান্সপোর্ট, রেল, তারা কটা স্কুল করেছেন, কটা কলেজ করেছেন। তারা যেটা করছেন সেটা হচ্ছে মিয়াদের বিরুদ্ধে হিন্দুদের লাগাচ্ছেন, আর মুসলমান নামগুলিকে সরিয়ে হিন্দু নাম কিছু পরিবর্তন করছেন। যেমন এলাহাবাদের নাম সরাইঘাট, এলাহাবাদের নাম কি দীনদয়াল উপাধ্যায়, করিমগঞ্জের নাম শ্রীভূমি, হুজাই নাম ডিমাসাদের টাইটেল হুজাই নাম শঙ্করদেবনগর। এই নাম পরিবর্তন করে করিমগঞ্জকে শ্রীভূমি, এই নাম পরিবর্তন করে নামের ভিতরে বিভেদের সুরসুরি দিয়ে উনি মানুষকে সংগঠিত করার চেষ্টা করছেন, হিন্দু ভোট সংগঠিত করার চেষ্টা করছেন। কিন্তু আমি বলছি, মানুষ সচেতন হয়েছেন, হিন্দু জনসাধারণ সচেতন, তারা বুঝতে পারছেন এইগুলির পিছনে প্রকৃতপক্ষে মানুষের কোনো আয়, উন্নতি, ডেভেলপমেন্ট কিছুই হচ্ছে না। এই পরিবর্তনের মাধ্যমে মানুষ কিছুই পাবেন না। সুতরাং এই বিভেদের বীজ বপন করে মুখ্যমন্ত্রী যে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য যে নাটক করছেন, প্রতিনিয়ত পত্রিকাতে আমরা এই নাটকগুলি দেখছি, সংবাদে এই নাটকগুলি দেখছি, টিভি চ্যানেলে এই নাটকগুলি দেখছি, এই নাটকগুলি মানুষও দেখছেন এবং মানুষ বুঝছেন এই নাটকগুলিতে কাজ হবে না। সুতরাং মানুষ একটা সুস্থ সুন্দর ভারতবর্ষ, গণতান্ত্রিক ভারতবর্ষ, এই সংবিধানের, ভারতের সংবিধানের পরিকাঠামোর ভিতরে এক সুন্দর ভারতবর্ষ, সেটাকে রক্ষা করার জন্য মানুষ এগিয়ে আসবেন। মুখ্যমন্ত্রীর আশা পূরণ হবে না, সম্ভাবী। 21শে বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী এভাবেই উল্লেখ করেছিলেন যে মেয়াদের ভোট ওনার লাগে না বা প্রয়োজন নেই। এবার 26শে বিধানসভা নির্বাচনের পূর্বে মুখ্যমন্ত্রী বারবার উল্লেখ করছেন যে মুখ্যমন্ত্রী থাকাকালীন উনি মেয়াদের শান্তিতে থাকতে দেবেন না। তাহলে এটাকে প্রমাণিত হলো উনি কি ভীত যে মেয়ারা রাজ পরিবর্তন করে দেবে? আপনি কি মনে করেন? দেখুন, এই কথাগুলি অবান্তর কথা যে মেয়ারা রাজ পরিবর্তন করে দেবেন, এবং মুখ্যমন্ত্রীও সেটা জানেন। মুখ্যমন্ত্রী এই কথাগুলি এর জন্য বলছেন না। আপনি যদি লক্ষ্য করেন 21-এর যে নির্বাচনটি হলো, সেই নির্বাচনকে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে আপনি দেখবেন নির্বাচনটাকে 3-4টা ফেজে করা হয়েছে, এবং আপার আসামের দিকের নির্বাচনটা আগে হয়েছে, লোয়ার আসামের দিকের নির্বাচনটা পরে হয়েছে। এক সময় আপার আসামের দিকের নির্বাচন, এক সময় লোয়ার আসামের দিকের নির্বাচন। মুখ্যমন্ত্রী সেদিনের বক্তব্যগুলো যদি আপনি লক্ষ্য করেন, দেখেন, তাহলে দেখবেন যে মুখ্যমন্ত্রী আপার আসামের নির্বাচনের কে সামনে রেখে যে বক্তব্য রেখেছেন,
সেই বক্তব্য উনি লোয়ার আসামে নির্বাচনকে সামনে রাখেননি। লোয়ার আসামে এবং বরাকে ওনার বক্তব্যে তারতম্য ছিল, আমরা লক্ষ্য করেছি। এই তারতম্য তৈরি করে শুধু উনি বুথের পারমুটেশন কম্বিনেশন করেছেন এবং এটাই করছেন। কাজেই এগুলি করে মানুষ তো একবার দেখে ফেলেছেন না, মানুষ দেখে দেখে মানুষের অভিজ্ঞতা হয়ে গেছে, মানুষ জাগ্রত, মানুষ জেগে গেছেন। এবার আর এভাবে হবে না। এবার আসামের স্লোগানটা কি? আসামের স্লোগান হচ্ছে আমার জাত নেই, আমার কোনো জাত নেই, আমার কোনো ধর্ম নেই, আমি মুক্ত, আমি কাঞ্চনজঙ্ঘা। এটা হচ্ছে আসামের স্লোগান। আর এই স্লোগানই মুখ্যমন্ত্রীকে হতাশগ্রস্ত করে দিয়েছে। এই স্লোগানই মুখ্যমন্ত্রীকে এইসব প্রলাপ বকতে বাধ্য করছে। ধন্যবাদ।